ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। আমি প্রত্যেকদিন তো তুমি আমাকে প্রশ্ন করো, আজ তোমাকে আমি একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে যে এই যে আমরা প্রায় তোমাকে দেখি যে বিভিন্ন উইকেটের ভিন্নতা নিয়ে কথা বলতে, উইকেট কেমন আচরণ করছে সেটা নিয়ে কথা বলতে, এই ধরনের উইকেটে কিভাবে সেটেলড হতে হয় সেগুলো নিয়ে বিভিন্ন ধরনের অবজারভেশন দিতে। তো যুক্তরাষ্ট্র তো আসলে বিভিন্ন ধরনের উইকেট আছে, সব থেকে মনে হয় ভিন্ন ধর্মীয় উইকেট, এক এক জায়গায় এক এক রকম আচরণ উইকেটের। তো তুমি কেন যুক্তরাষ্ট্রে গিয়ে কাজ করছো না? সেখানে তো আরো কাজের পরিধি ব্যাপক পেতে তুমি। আচ্ছা, আমি প্রথমে একটা কথা বলি। তুমি যেহেতু উইকেট কন্ডিশন নিয়ে কথা বললা, বাংলাদেশ হচ্ছে ষড় ঋতুর দেশ, 6টা ঋতু। পৃথিবীর আর কয়টা দেশ তুমি পাবা যেখানে 6টা ঋতু আছে? সো বেটার এক্সপিরিয়েন্স যদি তুমি পেতে চাও, কন্ডিশন, ওয়েদার, বাংলাদেশ ইজ দ্য বেস্ট পসিবল প্লেস। এটা হচ্ছে কারণ বাংলাদেশের 6টা ঋতু। গ্রীষ্মে উইকেট একরকম, বর্ষায় একরকম, আষাঢ়ে একরকম, ভাদ্রতে একরকম, হেমন্তে একরকম। সুতরাং ইউএসএ তো আলটিমেটলি তুমি হয়তো বা একটা বা দুইটা সিজন, উইন্টার, স্প্রিং, সামার, এর মধ্যেই তো থাকে। সো আলটিমেটলি যদি ভ্যারিয়েশন চাও, জ্ঞান বাড়াতে চাও, বাংলাদেশ ইজ দ্য বেস্ট পসিবল প্লেস। আরেকটা জিনিস, আমাদের দেশের যে রং, রূপ, রস, বৈচিত্র্য, আমার কাছে মনে হয় পৃথিবীর যে কোনো দেশের চাইতে বাংলাদেশ সবার সেরা। একটা কথা আছে না, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, কিন্তু তারই মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। একদম, আমাদের দেশ কিন্তু এবার যুক্তরাষ্ট্রকে ফেস করতে যাচ্ছে আজকে রাতে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র টি-20 সিরিজের প্রসঙ্গ। প্রথমবার যে কোনো ফরম্যাটের ক্রিকেটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল টেক্সাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে। 3 ম্যাচের টি-20 সিরিজের আজ প্রথম ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় একদম পাক্কা 9টার দিকে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে জুনের 2 তারিখ থেকে শুরু হচ্ছে নবম টি-20 বিশ্বকাপ। 8 জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশনে নামবে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হবে স্বাগতিকরা। বিশ্বকাপের আগে 3 ম্যাচের সিরিজটি 2 দলের জন্যই প্রস্তুতি দারুণ সুযোগ। এই মাঠেই নিজেদের প্রথম 2 ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। তাদের বিপক্ষে সিরিজ খেলেই বিশ্বকাপের প্রস্তুতি সারবে সাকিব শান্তরা। 23 ও 25 মে একই মাঠে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে স্পোর্টস লাইভে যুক্ত হচ্ছেন একজন স্পেশাল গেস্ট, সাথীরা জাকির জেসি, সাবেক ক্রিকেটার এবং বর্তমানে আম্পায়ার। জেসি আপু, আপনি চলে আসবেন। অন দ্যাট নোট, আমি মঞ্জুরি যে কোয়েশ্চেনটা আমাকে করেছে জেসি আপু, আমি কোয়েশ্চেনটা আপনাকে একটু করতে চাই। সেটা হচ্ছে, আমরা বলি আপনি তো পৃথিবীর অনেক দেশে ঘুরেছেন, এখন ঘুরছেন, আপনার ওয়ার্ল্ড বিভিন্ন ইভেন্টেও কাজ করার সুযোগ হচ্ছে, বাট দিন শেষে বাংলাদেশ তো বাংলাদেশ, তাই না? অবশ্যই বাংলাদেশ তো বাংলাদেশ। আমরা শুধু আমাদের জন্য আমাদের দেশ কেন, যারা যেই দেশে জন্মগ্রহণ করেছেন তাদের দেশটা তো মায়ের মতো। সো দিন শেষে আমার ঘর, আমার বাড়ি, আমার দেশ আমার কাছে সব থেকে প্রিয়। এবার একটু যুক্তরাষ্ট্রে যেতে চাই ফ্লাই করে। সেটা হচ্ছে এই ইউএসএ সিরিজটা ওয়ার্ল্ড কাপের আগে কতটুকু ইম্পর্টেন্ট মনে হচ্ছে? উইকেটের ডেফিনেটলি তো একটা ভিন্নতা আছে, কন্ডিশনটা তো একটু হলো ডিফারেন্ট, আমরা হয়তো বা জানি না, বাট এই অ্যাডাপ্টেবিলিটির জায়গাটা ক্রিয়েট হওয়ার জন্য এই সিরিজটা কতখানি ইম্পর্টেন্ট? সবথেকে বড় সুবিধা যেটা হবে যে উইকেট কন্ডিশনটা দেখা যাবে, কারণ একেবারেই নতুন সব কিছু হতে চলেছে। মাঠ নতুন, উইকেট নতুন, নতুন ধরনের অভিজ্ঞতা। দল যেটাই হোক না কেন, যুক্তরাষ্ট্র দলকেই যে একবারে হালকা করে দেখার কিছু আছে তা নেই, কারণ সেখানে কিন্তু অনেক দেশে প্লেয়াররা মিলে যুক্তরাষ্ট্রের দলটা হয়েছে। খুব একটা খারাপ হবে না, বাট সবথেকে বড় সুবিধা যেটা হচ্ছে যে উইকেট কন্ডিশনটা দেখতে পারবেন, বুঝে নিতে পারবেন। আর একটা যেটা ভালো ব্যাপার, তুলনামূলকভাবে উইকার দল হওয়াতে যারা অফ ফর্মে আছে তারা ফর্মে এসে তাদের আত্মবিশ্বাসটা ফিরে পেতে পারেন। ওপেনিং জুটি নিয়ে একটু কথা বলতে চাই। এখন আমাদের হাতে যে অপশনগুলো আছে, সৌম্য, লিটন, তানজিদ তামিম, কোন দুইজনকে এগিয়ে রাখবেন ওপেনিং জুটিতে? লিটন যদিও অফ ফর্মে আছে, তারপরে যদি কম্বিনেশনের কথা বলি, রাইটি লেফটি একটা কম্বিনেশনের কথা চিন্তা করলে হয়তো বা লিটনকে প্রেফারেন্স দিতে পারে, যেহেতু তামিম ভালো খেলে গেছেন যাওয়ার আগে সিরিজটা। সৌম্য একটা স্টার্ট পেয়েছেন, খারাপ খেলছেন একেবারে সেটা বলা যাবে না, বাট তারপরও আমি তামিমকে এগিয়ে রাখছি এবং সাথে সাথে লিটনকে এগিয়ে রাখছি রাইটি ব্যাটার যার কারণে। এবং ডেফিনেটলি প্র্যাকটিস ম্যাচে তো ওপেনারদের ঘুরিয়ে ফিরিয়ে হয়তো বা সুযোগ দেওয়া হবে। এটাই সুবিধা যে এখানে যদি লিটন কোনোভাবে ফর্মে ব্যাক করতে পারে তাহলে ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের জন্য ভালো হতে চলেছে। কারণ লিটন এমন একজন ব্যাটার, আমরা জানি যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার, যিনি ঠিক এই সময়ে ফর্মে নেই, বাট ফর্মে যদি থাকেন তাহলে যে কোনো দলের জন্য বিধ্বংসী হতে পারেন। একদম, তিনি কিন্তু এখন আত্মবিশ্বাসী, বেশ কথা বলেছেন তিনি। এক্স্যাক্টলি, বিসিবির সোশ্যাল মিডিয়ায় তার একটা ভিডিও আমরা দেখতে পেয়েছি, আমরা একটু সেটা নিয়ে একটা রিপোর্ট আছে জেসি আপু, আমরা একটু রিপোর্টটা দেখে এসে তারপর আলোচনা করতে চাই। লিটন কুমার দাস যে কথাটা আসলে বলেছেন যে গোমরা মুখে থেকে নয়, এবার থেকে হাসি মুখেই দেখা দেবেন লিটন কুমার দাস, সেই সঙ্গে অফ ফর্ম কাটিয়ে হাসাবেন নিজের ব্যাটটাকেও জানিয়েছেন তিনি নিজেই। বললেন ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারলে বিশ্বকাপে ভালো সুযোগ আছে বাংলাদেশে।
প্রশংসা করেছেন নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বের, তবে নিজের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে না পারার আক্ষেপ সঙ্গী এই উইকেট রক্ষক ব্যাটারের। খারাপ সময় স্ত্রী সঞ্চিতা দাস তাকে সহায়তা করেছেন বলে জানালেন লিটন। 2022 টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে 27 বলে 60 রানের সেই ইনিংসের পর থেকেই যেন নিজেকে হারিয়ে খুঁজছেন লিটন দাস। এই ফরম্যাটে সবশেষ 10 ইনিংসে নেই কোনো 50। শুধু টি-20 নয়, সব সংস্করণ মিলিয়ে টানা 21 ইনিংসে 50বিহীন এলকেডি। আর এই অফ ফর্ম নিয়েও বিশ্বকাপে টাইগার টপ অর্ডারের বড় ভরসা তিনি। ক্যারিয়ারে নিজের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে না পারার আক্ষেপ ঘুচে এবার তাই বিশ্বকাপে নতুন রূপে দেখা দিতে চান লিটন দাস। আপ টু দ্য নট মার্ক, মানে আমি যে লেভেলের প্লেয়ার বা যে পারফর্ম করা উচিত আমার, আমি সেটা করতে পারিনি। মানে জিনিসটা যদি এভাবে বলি যে আমি যদি 100 রান না করি আগের দুটো ওয়ার্ল্ড কাপে, এই ওয়ার্ল্ড কাপে যদি 101 করি, তার মানে বেটার কিছু করছি। সো যা করি নাই তার থেকে চেষ্টা করবো ভালো কিছু করার। ব্যাটে যেমন হাসি নেই, তেমনি লিটনের মুখেও হাসি দেখতে পারাটাও বিরল। অনেকটা অন্তর্মুখী চরিত্রের হওয়ায় মাঠে বা মাঠের বাইরে তাকে ফুরফুরে মেজাজে দেখা মেলে খুবই কম। এ নিয়ে কম সমালোচনার শিকার হননি তিনি। এবার তাই ব্যক্তি চরিত্রেও পরিবর্তন আনতে চান এলকেডি। এক একটা মানুষের ক্যারেক্টার এক এক রকম থাকে, বাট আমরা যে চিনে জানে হয়তো বা কাছ থেকে সে জানে আমি কতটা জলি মাইন্ডের। অনেক সময় হয় যে আমি মাঠে থাকলে হয়তো বা অন্যরকম ফেস শো হয় আমার। আমি চেষ্টা করবো নেক্সট টাইম থেকে হাসার জন্য, মানুষ খুশি হয়। টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তা থাকলেও বিশ্বকাপে বাংলাদেশের ভালো সুযোগ দেখছেন 29 বছর বয়সী এই ক্রিকেটার। ওয়ার্ল্ড কাপে একটা আলাদা প্রেশার থাকবে, এটা নো ডাউট সব টিমেরই থাকে। সো আমার কাছে মনে হয় আমরা যদি খুব ভালো ক্রিকেটটা খেলতে পারি, এবং ক্রিকেটের ভাষা যেটা বলে যে একদম কাম অ্যান্ড কুল থাকে যদি ক্রিকেটটা খেলা যায়, ফেয়ারলেস ক্রিকেট, কোনো কিছু আউটকাম নিয়ে না চিন্তা করে ক্রিকেট খেলা যায়, আমার মনে হয় আমাদের খুবই ভালো একটা চান্স আছে। একসময় বাংলাদেশের ভবিষ্যৎ অধিনায়ক ভাবা হতো লিটনকে। তার স্বল্প সময়ের নেতৃত্বে ভালো ফলও পেয়েছিল টাইগাররা, কিন্তু হঠাৎ নিজেকে গুটিয়ে নেয় দায়িত্বভার পড়ে নাজমুল শান্তর কাঁধে। অনেকদিন পর তার হাতে 3 ফরম্যাটে একটা দায়িত্ব আসছে, তো আমার ওভারঅল ওরে দেখার ওর যা দেখতেছি তাতে মনে হচ্ছে ও ইমপ্রুভিং। স্বাভাবিক, আপনার যে কোনো মানুষের ইমপ্রুভমেন্টের শেষ নেই, এবং সে খুব ভালো করতেছে। ক্যারিয়ারে খারাপ সময়ে যখন চতুর্মুখী সমালোচনা, তখন প্রেরণা হিসেবে কাদের পাশে পান সেটিও জানালেন লিটন দাস। তো সবচেয়ে যে বড় আমার কাছের মানুষ হচ্ছে আমার ওয়াইফ, অলওয়েজ আমাকে সাহস দেয়, তো এর থেকে আর বড় কিছু লাগে না। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। আমরা লিটন কুমার দাসকে নিয়ে আসলে একটা রিপোর্ট দেখছিলাম। এসব লিটন কুমার দাসের যে প্রবলেমটা, সামহাও আপনার কাছে মনে হয় কিনা যে কখনো কখনো ব্যাটাররা টেকনিক নিয়ে একটু ওভার থিঙ্ক করে, রাদার দেন ন্যাচারাল জায়গাটা যে অনেক সময় যে বডির উপর ছেড়ে দেওয়া যায়, ওকে লেট দ্য বডি ডিসাইড হাউ টু প্লে দ্য শটস, লিটনকে সামহাও ওভার থিঙ্ক করছে টেকনিক নিয়ে? মনে হয় যখনই যেই ব্যাটার অফ ফর্মে থাকেন সবাই এই ধরনের চিন্তাই করেন যে সব কিছু যদি ঠিক থাকে তাহলে রান কেন পাচ্ছেন না। এটা সব থেকে বড় প্রশ্ন, যে আমার তো টেকনিক ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তাহলে কেন রান পাচ্ছেন না। তখন এই চিন্তাটা আসে যে তাহলে নিশ্চয়ই কোনো কিছুতে ভুল হচ্ছে, যেই কারণে আমি রানটা পাচ্ছি না। এই চিন্তাটা আসবেই স্বাভাবিক, কারণ একটা ব্যাটার সুযোগ, একটার পর একটা ম্যাচ সুযোগ পাচ্ছেন, রান করতে পারছেন না। লিটনের মতো একজন ক্লাসি ব্যাটার, এর কারণেই একটু টেকনিক নিয়ে আমার লিটন বলেছেন, সবাই হয়তো সেভাবে বলেন না, কিন্তু ঘুরে ফিরে তুমি নিজেও ক্রিকেট খেলো, তুমি নিজেও জানো যে অফ ফর্মে থাকলে ব্যাটারদের রাতে ঘুম হারাম হয়ে যায়। সো তখন সব কিছু চিন্তা করতে থাকে। আমরা বহুবার দেখেছি, সাকিবকে দেখেছি যখন ফর্মে ছিলেন না, সালাউদ্দিন স্যারকে উড়িয়ে নিয়ে গেছেন কলকাতায়, সেখানে প্র্যাকটিস করেছেন। রিসেন্টলি আমরা দেখেছি যে ঢাকায়ও নাজমুল স্যারের কাছে তিনি প্র্যাকটিস করছেন। তো সব কিছু মিলিয়ে মনে হয় যে ব্যাটারদের এই একটা সময় সবসময়ই আসে, হয়তো বা 2 বছর 3 বছর 4 বছর পর আসে, বাট সেই সময়টাকে যদি আবার ফিরে আসতে পারে। আমরা যদি লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপের কথা বলি, সেখানেও তো আসলে লিটন খুব বাজে একটা অবস্থায় ছিল, সেখান থেকে বাদও পড়েছেন, কথা হয়েছিল যে পার্মানেন্টলি বাদ পড়বেন, সেখান থেকে কামব্যাক করে কি ভালো সময় কাটিয়েছেন, আবারও খারাপ সময়ের মধ্যে এসেছেন। আশা করছি ভালো সময় পাবেন ফিরে। লিটনও একই রকমই তো আশার বাণী শোনালেন, কিন্তু যদি আসলে লিটন ফর্মে ফিরতে না পারেন ওয়ার্ল্ড কাপ টাইমটাতে, তাহলে আসলে বাংলাদেশের উপর ইফেক্টটা কেমন হবে? অপশন তো আছে আসলে। লিটন যদি ফর্মে ফিরতে না পারেন, প্র্যাকটিস ম্যাচগুলোতে মেইন ম্যাচে যদি খেলানো হয় না পারেন, তাহলে সম্মুখে ডেফিনেটলি খেলাবেন। আসলে সবথেকে বড় কথা, যে কোনো একজন বা দুজন ওপেনার হোক বা টপ অর্ডারের মধ্যে 3-4-এর মধ্যে দুজন ব্যাটারকে একটু লম্বা খেলতে হবে। আমি বলছি না যে মানে 100 করতে হবে,
টি-20 তো খুব শর্ট টাইমের খেলা, এখানে যদি টপ অর্ডারের মধ্যে দুজন ব্যাটার অ্যাটলিস্ট 40-50+ রান করেন এবং শেষের দিকে ব্যাটাররা মিডল অর্ডারে এসে কিন্তু যদি কুইক 15-20 করে রান করেন, তাহলেই দিন শেষে আপনি দেখবেন যে প্লাস 180+ একটা রান হয়ে যাবে, এবং সেই রানটা চেস করা খুব একটা সহজ কিন্তু নয় টি-20তে। তো মোটামুটি দায়িত্ব নিয়ে যদি 40-50+ রানও করতে পারেন দুজন থেকে তিনজন ব্যাটার, তাহলেই কিন্তু কাজটা হয়ে যায়। বিপিএল এর পাশাপাশি ঘরোয়া লিগে একটি বাড়তি টি-20 টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট কমিটির বৈঠকে। এখন শুধুমাত্র বোর্ডের অনুমোদনের অপেক্ষা, এমনটাই জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির চিফ কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু। বৈঠকে জাতীয় লিগের কাঠামো পরিবর্তনের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট লিগের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুনত্ব আসছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লিগে, যেখানে যোগ করা হয়েছে টি-20-র আরেকটি আসর। ঘরোয়া লিগে প্রিমিয়ার লিগের পাশাপাশি টি-20 লিগ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্রিকেট পরিচালনা বিভাগ ও জাতীয় নির্বাচক কমিটির বৈঠকে, যেখানে আগামী 15 অক্টোবর শুরু হবে প্রথম শ্রেণীর ক্রিকেট। এটা শেষ হলে শুরু হবে টি-20। জাতীয় লিগ এবার 15 অক্টোবর থেকে শুরু হবে এবং তারপরে জাতীয় লিগের দলগুলিকে নিয়ে টি-20 একটা টুর্নামেন্ট করার একটা প্রস্তাব করা হয়েছে এবং এটা সবাই সম্মতি দিয়েছে, টুর্নামেন্ট কমিটি এবং টেকনিক্যাল কমিটির উপস্থিত সবাই, এবং এটা অনুমোদনের জন্য বোর্ডে দেওয়া হয়েছে। অনুমোদন সাপেক্ষে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে। 8টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই টি-20 টুর্নামেন্ট, যেখানে দল বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচক কমিটির উপর। সিলেকশন প্রসেস যেটা এতদিন ধরে হয়ে আসছিল, ঠিক ওইভাবেই সিলেকশন প্যানেলই সিলেকশন করবে 8টি দল। ভেঙে দেওয়া হয়েছে জাতীয় লিগের দ্বিস্তর কাঠামো। লিগ পদ্ধতিতে টুর্নামেন্ট হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। একই সঙ্গে পিছিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের সময়। এতদিন জাতীয় লিগের দুটো স্তরে অনুষ্ঠিত হতো, যেটা এবার সবাই সম্মিলিত ক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে এটা সিঙ্গেল লিগ হবে এবং সবাই সবার সাথে খেলবে এবং 8টা দল সবার সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলবে এবং এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। জিসি অনেক দিন ধরে আসলে একটা ঘরোয়া টি-20 লিগের জোর দাবি ছিল, সবাই কথা বলছিল, আলাপ আলোচনা করছিল, ফাইনালি বিসিবি এরকম একটা পরিকল্পনা করছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটুকু পজিটিভিটি অ্যাড হবে? দারুণ একটা ব্যাপার, এটার জন্যই অনেক দিন ধরে অনেক ধরনের কথা চলছিল। সেটা এই ওয়ার্ল্ড কাপের আগে হলে আরও ভালো হতো, যে সেখান থেকে দুটো সুযোগ হবে। একে তো সব ঘরোয়া প্লেয়াররা যারা আছে তারা সুযোগ পাবে। আপনি বিপিএলে দেখেন বিদেশি প্লেয়াররা থাকে, সব ন্যাশনাল প্লেয়াররা খেলে, সেখানে কিন্তু নতুন প্লেয়ার এসে ব্যাটিং অর্ডার পাওয়া বা ন্যাশনাল প্লেয়ার বিদেশি প্লেয়ারদেরকে কাটিয়ে তাদের বোলিং পাওয়াটা ভালো করাটা ডিফিকাল্ট। বাট এখানে যেটা হবে যে 8টা ডিভিশনের প্লেয়াররা সবাই সুযোগ পাবে, সমানভাবে সুযোগ পাবে, কম্পিটিশন হবে এবং সেখান থেকে অনেক নতুন প্লেয়ার বেরিয়ে আসবে। অনেকটা প্রেশার লেস খেলতে পারবে, নিজেদের পারফরমেন্স করার সুযোগ থাকে। দারুণ একটা ব্যাপার। ডেফিনেটলি আপনি যখন আপনি টি-20তে ভালো করতে চাইবেন তখন কিন্তু এই টুর্নামেন্টটা অনেক কাজে লাগবে। সো আমার কাছে মনে হয় খুবই ভালো একটা উদ্যোগ বিসিবির। আরেকটা জায়গা থেকে যদি বলি যে অ্যাসোসিয়েটস যারা থাকে, ডেফিনেটলি ক্রিকেট মাঠে আম্পায়াররা থাকেন, আপনি নিজেও আম্পায়ারিং করছেন, তাদের জন্য একটা বড় সুযোগের জায়গা কিনা যে কোয়ান্টিটি নাম্বার অফ টুর্নামেন্টস যখন বাড়বে তাদেরও গেম টাইমটা বাড়বে? অবশ্যই গেম টাইমটা বাড়বে এবং সবথেকে বড় কথা এই লেভেলের ম্যাচগুলো যখন হবে সেটা কিন্তু আপনার ক্যারিয়ারে অ্যাড হচ্ছে। যেমন লিস্টে অ্যাড হয়, ফার্স্ট ক্লাস অ্যাড হয়, এই টুর্নামেন্টটাও কিন্তু আপনার ক্যারিয়ারের সাথে অ্যাড হবে। সো আমাদের সবার প্রোফাইলটা আরও রিচ হবে ডেফিনেটলি, এবং আরও অনেক দেশীয় আম্পায়াররা সুযোগ পাবে। বিপিএলে তো দেশীয় আম্পায়াররা থাকে, সাথে সাথে বিদেশি আম্পায়াররাও থাকে, বাট এই টুর্নামেন্টে অনেক দেশি আম্পায়ার সুযোগ পাবে। সেখানে বোঝারও সুযোগ আছে যে নতুন কারা ভালো করছে এবং এই লেভেলে ম্যাচ করাটাও নতুনদের জন্য অনেক বড় একটা সুযোগ। ছোট্ট একটা প্রসঙ্গে একটু যেতে চাইবো, তা হচ্ছে মুশফিকুর রহিম, মুমিনুল হকদেরকে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে যুক্ত করা হচ্ছে। কারণটা হচ্ছে আফটার টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের টেস্ট সিরিজ রয়েছে পাকিস্তানের সঙ্গে। সো এই জায়গাটাকে কিভাবে দেখছেন? নতুন নির্বাচক কমিটি আসার পর কিছু ভিজিবল চেঞ্জেস তোমরা দেখতে পাচ্ছি? ডেফিনেটলি দেখেন, কিছু প্লেয়ার থাকে যারা হয়তো বা রিসেন্ট ন্যাশনাল টিমে নেই, অন অ্যান্ড অফ আসছেন যাচ্ছেন, টেস্টে আছেন, ওয়ানডেতে নেই, ওয়ানডেতে আছেন, টি-20 নেই, এরকম যারা আছে তাদেরকে যেই ক্যাম্পেই চলুক না কেন সেই ক্যাম্পে যদি অ্যাড করানো হয় তাহলে তারা কি হয়, তারা একটা প্র্যাকটিসের মধ্যে থাকে
এবং রেগুলার খেলার মধ্যে থাকে না। এখানে কোথাও লেখা নেই যে ন্যাশনাল টিমের প্লেয়াররা এই টিমে খেলতে পারবে না বা হাই পারফরমেন্সে থাকতে পারবেন না। শুধুমাত্র দেখা গেল যে ন্যাশনাল টিমের পরে হাই পারফরমেন্স আছে, হাই পারফরমেন্সে নতুন প্লেয়ারদের বেশি সুযোগ দেওয়া হয়। কিন্তু এই যে মাঝামাঝি যে প্লেয়াররা, মুশফিক, মমিনুল মতো প্লেয়াররা যারা অন অ্যান্ড অফ আছেন, এক একটা টেস্টে আছে, এইখানে টি20তে নেই, তারা কি করবেন? তারা বাড়িতে বসে থাকলে কিন্তু তাদের কোনো ইমপ্রুভ করার জায়গা নেই। তার থেকে বেটার তারা এই টিমে খেলুক, এই ক্যাম্পে আসুক, সেখানে এসে তাদের সাথে প্র্যাকটিস করুক এবং তাদের সাথে যদি ম্যাচ খেলতে পারে সেটা তো আরও ভালো ব্যাপার। চলতে থাকবে আসলে একটা প্র্যাকটিসের মধ্যে থাকা। আসলে এই যে প্র্যাকটিসের মধ্যে থাকার যে বিষয়টা, এটা আসলে অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি ছোট্ট করে জানতে চাই, আরেকটু প্র্যাকটিসের যদি সুযোগ পেত বাংলাদেশ টি20-র আগে, তাহলে কি আরেকটু ভালো হতো নাকি? স্কিল ট্রেনিং না, স্কিল ট্রেনিং দেখেন যতটুকু করা সম্ভব ছিল সেটা কিন্তু করেছে এবং এর মধ্যে বেশ কিছু ক্রিকেটেও বাংলাদেশ টিম খেলেছে। লাস্ট জিম্বাবুয়ের সাথে, তার আগে শ্রীলঙ্কার সাথে যতগুলো সুযোগ ছিল সেই সুযোগগুলো বাংলাদেশ টিম কাজে লাগিয়েছে। এর মধ্যে আইসিসিরও কিন্তু FTPর কিছু ম্যাচ থাকে যেগুলো বাংলাদেশকে খেলতেই হয়েছে। সো সেই শিডিউলটা মেনটেন করে যতটুকু সুযোগ ছিল সেটা করেছে। এবং দেখেন, আপনি 10 দিন 12 দিন যদি এক্সট্রাই করতেন, খুব বেশি পরিবর্তন কিন্তু হতো না। সো পরিবর্তন যেটা হওয়ার, যতটুকু দলটা যতটুকু করা সেটাই হয়তো বা দিবে। আর প্লেয়ারদের একটা মেন্টালি ফিজিক্যালি রেস্টেরও ব্যাপার থাকে, কারণ আপনি যদি পুরো বছরটা একটা ন্যাশনাল টিমের শিডিউল দেখেন, এত ব্যস্ত তারা থাকে যে একেবারেই তাদের রেস্ট নেওয়ার সুযোগ থাকে না। পরিবারকে তো সময় দেওয়ার সুযোগই থাকে না, তাদের নিজেদের ফিজিক্যাল এবং মেন্টালি একটা রেস্টেরও দরকার থাকে। একদম। সাথীরা জাকির জেসি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। টাইমটা খুব লিমিটেড ছিল, সো দ্যাটস এখানে র্যাপ আপ করতে হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।